হ্যালো এভরিওয়ান। আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে 16 বছর পর বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ফাইনালে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নদের মোটেই সুবিধা করতে দেয়নি স্প্যানিশরা। দাপটে খেলে ম্যাচের সব দিকেই এগিয়েছিল লুইস দে লা ফুয়েন্তের দল। মোটেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি লিওনেল মেসির আর্জেন্টিনা। দর্শক জাগো স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কফি হাউস আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। 90 মিনিটের খেলা গোলশূন্য ড্র থাকার পর 105 মিনিটে ফেরান তোরেসের গোলেই নিশ্চিত হয়ে যায় স্পেনের শিরোপা। আসলে 8 গোল ও 4 অ্যাসিস্ট করা মেসির দিকে তাকিয়েছিল গোটা বিশ্বের আর্জেন্টাইন সমর্থকরা, কিন্তু তিনিও ছিলেন নিষ্প্রভ। ফলে শেষ পর্যন্ত টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল আলবিসেলেস্তেদের। বিশ্বকাপ ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলতে জাগর স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও তারকা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি ও জাগো নিউজের বিশেষ প্রতিনিধি ও অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু। ভাই, আপনাদের আমন্ত্রণ আজকের আয়োজনে। ধন্যবাদ। কেমন আছেন? ধন্যবাদ। আমি একটু শুরুতে আসতে চাইবো এমিলি ভাইয়ের কাছে যে ভাইয়া, 16 বছর পর যে স্পেনের বিশ্বকাপ জয়, ওদের এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দেখেছেন কালকে, কি মনে হয় ওদের পারফরমেন্সকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন আপনি? ধন্যবাদ আপনাকে, জাগো নিউজকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আপনি যে কোশ্চেনটা করেছেন ইটস ভেরি ইম্পর্টেন্ট, যে স্পেন যদি দেখেন 2010 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে 2026 এসে আবার ওয়ার্ল্ড কাপ জিতলো। মাঝখানে তারা 2012-তে ইউরো জিতেছিল। সো তার একটা রিপিট তারা আবার কিন্তু করেছে। দেখবেন যে 2024-এর ইউরো তারা জিতেছে, 2026 এসে আবার তারা ওয়ার্ল্ড কাপ জিতলো। সো মাঝখানে যে 10 বছর বা 8 বছর তাদের কিন্তু বড় একটা ট্রানজিশন পিরিয়ড চলছিল তাদের, যদি বলি যে প্লেয়ার প্রডিউসের জায়গা থেকে, মানে 2010-এর যে স্কোয়াডটা ছিল ওই স্কোয়াডটা আর এখন যে স্কোয়াডটা রয়েছে আমার কাছে মনে হচ্ছে যে অলমোস্ট সিমিলার। হ্যাঁ, ম্যাচ উইনিং প্লেয়ার রয়েছে, আপনার যদি দেখেন ডিফেন্স অর্গানাইজেশনের একদম সলিড রয়েছে। একটা দল চ্যাম্পিয়ন হতে গেলে সব থেকে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো তাদের রিজার্ভ বেঞ্চ কতটা স্ট্রং। হ্যাঁ, এই দলটা আমার কাছে মনে হচ্ছে যে সেই জায়গাটা থেকে অন্যান্য যে দলগুলি এবার বিশ্বকাপে আসছে চ্যাম্পিয়ন হতে, সবার থেকে বেটার রিজার্ভ বেঞ্চ রয়েছে আপনার স্পেনিশ দলে। ইন এ সেন্স এই কারণে বললাম, আপনি যদি দেখেন গতকালকে যে লাস্ট নাইটে যে ম্যাচটা হয়েছে সেখানেও যদি দেখেন একটা সময় আর্জেন্টিনাকে যেভাবে কোণঠাসা করেছিল স্পেন, কোনোভাবেই কিন্তু কোনো রকম গেম প্ল্যান এক্সিকিউশন করতে দেয়নি। পুরো ম্যাচ মানে 120 মিনিট ম্যাচই কিন্তু ডমিনেট করেছে কে? স্পেন, রাইট? শেষে হয়তো 10 মিনিটস হয়তো তারা একটু প্রেশারে পড়েছিল, বাট যখন আপনি লিডে থাকবেন তখন এই প্রেশার আপনাকে হ্যান্ডেল করতে হবে এবং ওই প্রেশার মোমেন্ট হ্যান্ডেল করার মতো তাদের কিন্তু অ্যাবিলিটি রয়েছে। সো এই কারণে বললাম, দেখবেন একটা সময় কিন্তু তারা রড্রি, মানে এই টুর্নামেন্টের এই ওয়ার্ল্ড কাপ স্টেজের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, মানে গোল্ডেন বল উইনার, তাকেও একটা সময় কিন্তু উঠিয়ে দিয়েছে। উঠিয়ে নামিয়েছে কারে? জুবেমেন্দিকে। জুবেমেন্দি কিন্তু অসম্ভব একজন ট্যালেন্ট প্লেয়ার। সো এই কারণে এই এক্সাম্পলটা দিলাম, বিকজ তাদের দলের রিজার্ভ বেঞ্চ এতটাই স্ট্রং যে আপনি যদি দেখেন লাস্ট 3টা ম্যাচ তারা কিন্তু তাদের সাবস্টিটিউট প্লেয়ারে কিন্তু নেমে কিন্তু ম্যাচ উইনিং গোলগুলি করেছে। হ্যাঁ, আপনি যদি দেখেন ফারান তোরেস লাস্ট নাইটের গোলটা মানে উইনিং গোল, চ্যাম্পিয়ন গোল। অ্যাট দ্য সেম টাইম মিকেল মোরেনো লাস্ট 2টা নকআউট স্টেজের ম্যাচে কিন্তু তার সাবস্টিটিউট নেমে কিন্তু সে ম্যাচগুলি বের করেছে। সো স্পেনের দলের আসলে স্ট্রেংথের জায়গা অনেক। হ্যাঁ, তারা অপোনেন্টকে কখনোই খেলতে দেয় না, তারা নিজেরা খেলবে। ইভেনচুয়ালি ফুটবলের সবসময় একটা কথা আছে যে আপনার কাছে যতক্ষণ বল থাকবে ততক্ষণ আপনি সেফ থাকবেন, বিকজ বলটাই তো আলটিমেটলি গোল হয়, রাইট? সো আপনি যদি দেখেন থ্রু অফ দ্য টুর্নামেন্ট স্পেন কিন্তু যেটা করেছে সবসময় তারা বল পজিশন বেশি রেখেছে। 65% বল পজিশন তারা থ্রু অফ দ্য টুর্নামেন্ট ছিল সব ম্যাচেই। ইটস নট অনলি স্পেসিফিক আর্জেন্টিনা ম্যাচে, প্রত্যেকটা ম্যাচ এক্সপেক্ট ফ্রান্স ম্যাচ ছাড়া। সো স্পেন জানে আসলে কিভাবে অপোনেন্টকে মানে ঘায়াল করতে হবে বা দমিয়ে রাখতে হবে, ওই গেম প্ল্যানগুলি তারা বেশ ভালো জানে। ইভেনচুয়ালি তাদের কোয়ালিটি অফ প্লেয়ার রয়েছে তাদের দলে। সো আর্জেন্টিনাকে তারা কোনোভাবেই আসলে ম্যাচে ব্যাক করতে দেয়নি, শুরুতে একদম ফার্স্ট মিনিট টু লাস্ট 120 মিনিটস পর্যন্ত। ইভেনচুয়ালি যেটা হয় যে আমরা জানি যে একটা খেলার মেইন পার্ট হলো মিডফিল্ড। হ্যাঁ, মিডফিল্ডটাকে যারা কন্ট্রোল করে ফেলে তারাই কিন্তু গেম প্ল্যানটা বেশি ভালো এক্সিকিউশন করতে পারে। সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে স্পেন বেশ ভালোভাবে করেছে। মানে দে লা ফুয়েন্তে এবং আমি যদি স্কালোনির কথা বলি তাহলে আসলে গেম প্ল্যানিং এ দে লা ফুয়েন্তে কোন দিক থেকে এগিয়ে ছিল? স্কোলানি যে ভুলটা করেছে, ভুল মানে স্কোলানি ভুল তো আসলে আমাদের এই জায়গা থেকে আমরা ধরতে পারবো না, বাট যে জায়গায় আমার কাছে মনে হয় যে আরো একটু ম্যানেজ করতে পারতো সেটা হলো, যদি আপনি স্টার্টিং 11 দেখেন সেখানে লাস্ট স্টার্টিং 11 মানে ইংল্যান্ডের সাথে যে দলটা সাজিয়েছিল সেখান থেকে 2টা চেঞ্জ নিয়ে কিন্তু এই স্টার্টিং 11 আছে। আপনি যদি দেখেন মন্টিয়ালকে নামিয়েছিল মলিনা জায়গা, ইভেনচুয়ালি আপনি যদি দেখেন নিকো গঞ্জালেসকে স্টার্ট করিয়েছে, রাইট? পারাদেসকে কিন্তু এই ম্যাচে স্টার্ট করায়নি। হ্যাঁ, ডিপলকে এবার স্টার্ট করিয়েছিল। হ্যাঁ, সো পারাদেস যদি দেখেন লাস্ট 3টা ম্যাচে দুর্দান্ত
আপনার ডিফেন্সিভ অর্গানাইজেশনে মানে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে দুর্দান্ত খেলেছে। সো তার অ্যাবসেন্সটা আমার কাছে মনে হয় এই ম্যাচে আর্জেন্টিনাকে অনেকটাই মিডফিল্ড ডমিনেটিং এর জায়গাটা পিছিয়ে রেখেছে। বিকজ আমরা জানি যে স্পেনের মিডফিল্ড ডমিনেটিং হলে এই ওয়ার্ল্ড কাপের সব থেকে বেশি আমার মনে হয় যে এনার্জেটিক। তো সেই জায়গাটা আর্জেন্টিনা শুরু থেকেই ভুল করেছে এবং ম্যাকেলিস্টার, এনজো ফার্নান্দেজ বা ডিপল তারা আসলে কোনোভাবেই রড্রি, ফেভিয়ান রুইচ বা ডেনি অলমো তাদের সাথে কোনোভাবেই পারছিল না। আপনি যদি দেখেন বল পজিশন বা বল যখন লসও করেছে স্পেন, সাথে সাথে কাউন্টার প্রেস করে তারপর বল রিগেইন করে আবার তারা একটা বিল্ড আপ করেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আর্জেন্টিনা আসলে ওই শুরুতেই যে টেকটিক্যাল চেঞ্জগুলি নিয়ে নেমেছিল সেইখানে আমার কাছে মনে হয় যে স্কুলিন একটা ভুল করেছে। আর অপরদিকে আপনি দি ফুয়েন্তার কথা যদি বলেন, দি ফুয়েন্তা আসলে সেম স্টার্টিং 11 নিয়ে নেমেছে, হ্যাঁ, সে কিন্তু কোনো চেঞ্জ রাখেনি। ইভেনচুয়ালি তার আর গেম প্ল্যানটা এমনই ছিল যে অপোনেন্টকে কোনোভাবে খেলতে দেওয়া যাবে না, আমরা খেলবো এবং একের পর অ্যাটাক করব, সেই অ্যাটাক থেকে গোল করে আমরা ম্যাচটাকে কন্ট্রোল করব। বাট তারা কিছুটা সময় হয়তো ফার্স্ট্রেটেড ছিল, গোল হচ্ছিল না, বাট আলটিমেটলি তারা কিন্তু খেলার প্রোগ্রেসটা কিন্তু কখনোই ডিফারেন্ট ওয়েতে যায়নি। তারা তাদের গেম প্ল্যান বা যে স্ট্র্যাটেজি ছিল সেইটাই থ্রু অফ দ্য ম্যাচ মেনটেন করছে। তারা জানে যে গোল ইজ আলটিমেট প্রসেস, একটা সময় গোল আসবেই, এবং সেটা তো ফারান তোরেস আসলে সুপার সাব হিসেবে নেমে 106 মিনিটে সে গোলটা করেছে। সো ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার যে স্পেনিশদের আসলে এরকমের গেম প্ল্যানই ছিল যেটা থ্রু অফ দ্য ম্যাচ তারা আসলে পুরোটা এক্সিকিউশন করেছে। কিন্তু আমি যদি বলতে চাই যে আর্জেন্টিনাও কিন্তু বেশ স্ট্রং একটা দল, তাহলে সেক্ষেত্রে আর্জেন্টিনা কিন্তু কালকে কোনো ফর্মেই খেলেনি। ওদের আসলে উইকনেসটা কোথায় ছিল? ওরা কেন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি, কি মনে হয়? আর্জেন্টিনার মেইন প্রবলেম ছিল আর্জেন্টিনা যখনই আসলে বল রিগেইন করেছে, মানে বল তারা তাদের কাছে এসেছে, সাথে সাথে তারা বল লস করে ফেলেছে। আপনি যদি দেখেন তারা 3টা 4টা বা 5টা পাস কখনোই বেশি সময় করতে দেখিনি, আর যেটাও করেছে তারা তাদের নিজেদের হাফে করেছে। সো আপনি আপনার ওন হাফে আসলে বল পজিশন রাখার তেমন কোনো ভ্যালু নাই। আপনার বল পজিশন রাখতে হবে অপোনেন্ট হাফে, যেটা স্পেন সবসময় করে। স্পেন দেখবেন যে তাদের বল পজিশনের ম্যাক্সিমামটাই অপোনেন্ট হাফে রাখে। এটার একটা অন্যতম সুবিধা হলো আপনি যদি ওখানে বল লসও করেন, সাথে সাথে কাউন্টার প্রেস করে আবার বলটা আপনি রিগেইন করছেন, রাইট? সো আবার যদি আপনি বলটা রিগেইন নাও করতে পারেন, ডিফেন্সিভ অর্গানাইজেশন আপনি সময় পাচ্ছেন ওইখানে একটা ব্যালেন্স করার। সো যেটা আর্জেন্টিনা একদমই করতে পারে না। আর্জেন্টিনা যখনই বল লস করেছে সাথে সাথে আবার আমার কাছে মনে হয়েছে যে তারা আবার প্রেস করতে গিয়েও কিন্তু বলগুলি সেভাবে কালেক্ট করতে পারছিল না। ইভেনচুয়ালি মিডফিল্ডে অনেক আমার কাছে মনে হয়েছে যে তারা অনেক ডিস্টেন্স ছিল তাদের এক একজন প্লেয়ারের সাথে। ইভেনচুয়ালি আর যেটা করছে তারা একটু হয়তো ডাইটি ফুটবল খেলেছে, যেটা আসলে আননেসেসারি ছিল। বিকজ এনজো ফার্নান্দেসের যে রেড কার্ডটা, এটা ওই সময় ট্যাকেলটা সে না করলেও পারতো, এবং ওই ট্যাকেলটা করাতে তার দলটা কিন্তু বেশ সাফারার করেছে। বিকজ 11 ভার্সেস 11 আর 11 ভার্সেস 10 ইজ ভেরি ডিফিকাল্ট ফর ইন্টারন্যাশনাল এরিনা, এবং টিম এগেনস্ট স্পেন এটা তো কখনই আপনাকে কনসিডার করবেন। আপনি 11 জন নিয়েই পারছিলেন না, সেখানে যখন 10 জন হয়ে গেছে তখনই আসলে ম্যাচটা ডিসাইডেড হয়ে গেছে যে এই ম্যাচ আর কখনো আসলে আর্জেন্টিনা জিততে পারবে না। এবং আর্জেন্টিনা ট্রাই করছিল লাস্ট হয়তো 120 মিনিটে নিয়ে পেনাল্টি শুট আউটে নিয়ে যাওয়ার জন্য, বাট স্পেন সেটা হতে দিতে চেয়েছিল না এবং সেটা হতে দেয়নি আলটিমেটলি। একদমই তাই। এবার যদি একটু বাবু ভাইয়ের কাছে আছি, বাবু ভাই, কালকে আপনার সাথে কথা বলছিলাম এবং আপনি কিন্তু বেশ কনফিডেন্ট ছিলেন আর্জেন্টিনা নিয়ে। নিশ্চয়ই গতকালকের ম্যাচটা দেখে হতাশও হয়েছেন। হতাশ তো অবশ্যই হয়েছি, বাট আমাদের ফুটবল একটা ব্রাইট স্টার এমিলি একদম চমৎকার চুলচেরা বিশ্লেষণ করে দিয়েছেন। আমার মনে হয় এমিলি দুই দলের টেকনিক্যাল, তারপরে ট্যাকটিক্সের, ফরমেশনের, ইভেন্ট চেঞ্জেসগুলো নিয়েও যেভাবে ব্যাখ্যা দিয়েছে, তারপরে আর ব্যাখ্যার প্রয়োজন হয় না। বাট আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলবো যে আমি হতাশ হয়েছি। আমার একটা বিশ্বাস ছিল আর্জেন্টিনা যেভাবে উঠে এসেছে, এটা কিন্তু সত্যি, এটা বলে নেওয়া ভালো যে টিম হিসেবে স্পেন যে কত সমৃদ্ধ, কত সাজানো গোছানো এবং কতটা ভালো সেটা কিন্তু আমরা দেখেছি। তারা সেমিফাইনালে শো করেছে। কালকে এটা আরও প্রমাণ হয়েছে যে মার্জিনাল ডিফারেন্স মাত্র 1-0 হওয়ার পরও আর্জেন্টাইনরা আউটপ্লেড বাই দ্য স্প্যানিশ, কারণ তারা কোনো সময় সুবিধা করতে পারেনি, না বল পজিশন ছিল না কোনো। তারা তো শেষ গোল হজম করার পরে একটা কি দুটো শট হয়েছে, তারা একটা শট নিতে পারেনি। ওই দিক থেকে আমি হতাশ হয়েছি। মানে এতটা প্রতিদ্বন্দ্বিতাহীন এক পেশে লড়াই হবে, মানে এটা ওয়ার্ল্ড কাপের হিস্ট্রি কমেন্টেটররা বলছিলেন এত এক পেশে ফাইনাল, হয়তোবা গোলের নিরিখে না, গোলের মানদণ্ডে না, কারণ এমিলি নিজে ছিলেন দক্ষ স্ট্রাইকার। আমার সঙ্গে এই প্রোগ্রামের আগে আলাপও হচ্ছিল যে গোল কিন্তু হয়ে যেতে পারে, একটা ম্যাচ সিনারিওতে গোল হয়ে যেতে পারে অনেক, কিন্তু গোল না হয়েও মানে
মার্জিনাল ডিফারেন্স হচ্ছে 1-0, কিন্তু একটা দল কতটা ডমিনেট করতে পারে আর তার অপোনেন্ট কতটা কি বলবো আউটপ্লেড হতে পারে, কালকের ম্যাচ ছিল ঠিক তাই। মানে স্পেনিশদের একচেটিয়া খেলার বিপরীতে আর্জেন্টিনা খেলেছে কি বলবো মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। এমিলি সেটাও বলে দিয়েছেন যে 4টা পাসও তারা করতে পারেনি। মোস্ট অফ দ্য টাইম দেখা গেছে গোলকিপারের কাছে ব্যাক পাস। আমার মনে হয় কালকের ম্যাচে একটা রেকর্ড হয়েছে, আমার মনে হয় সর্বাধিক সময়, অনেক সময় এটা খেলা স্লো করার জন্য অপোনেন্টের প্লেয়ারদেরকে তুলে আনার জন্যও করে একটা দল, গোলকিপারের কাছে ব্যাক পাস করে। বাট কালকের সিনারি ছিল তাদের না বল পজিশন ছিল, ইভেন প্লেয়ারদের পজিশনও কিন্তু এরকম ছিল না, কেউ জায়গাও তৈরি করে নিতে পারেনি। কারণ কি স্পেনিশদের যে রান ছিল, চেজিং ছিল, স্পিড ছিল, শুধু পাসিং না, আপনি শুধু পাসিং দিয়েও কিন্তু প্রতিপক্ষকে নাজেহাল করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার গতি এবং বল কেড়ে নেওয়ার ক্ষমতা যদি না থাকে। আর্জেন্টাইনরা তো বল পায়েও রাখতে পারবি, স্পেনিশটা কেউ না কেউ এসে স্ন্যাচ করে নিয়ে গেছে। কাজে আমি ওই জায়গাটাতে মানে আর্জেন্টিনা এত দূর আসার পর ফাইনালে এইরকম নাস্তানাবুদ হবে এটা আমি আশা করি। আসলে সত্যি কথা বলি, আমার মনে হয় শুধু আমি না বা আর্জেন্টাইন সাপোর্টাররাই না, মানে যারা ফুটবল অনুরাগী তারা আর্জেন্টিনার কাছ থেকে এইরকম একেবারে কি বলবো সেই ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা এটা কল্পনাও করেনি। এটা একটা আনএক্সপেক্টেডই থেকে গেল এবং শেষ পর্যন্ত তাদের পারফরমেন্সটা একটা চরম হতাশার একটা কি বলবো প্রতীক হয়ে থাকবে এই ফাইনালটা, যে আর্জেন্টিনা কতটা খারাপ খেলতে পারে সেই দিনটা ছিল কালকে। আমার কাছে মনে হয় আর্জেন্টাইন সাপোর্টারদের জন্য কালকের বাংলাদেশের আলোকে রাতটা একটা নাইটমেয়ার হয়ে থাকবে, কারণ এতটা আউটপ্লেড ইনক্লুডিং মেসি আর্জেন্টিনাকে আমি অনেকদিন হতে দেখিনি। একদমই তাই বাবু ভাই। দর্শক, বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সঙ্গে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। বাবু ভাই, আপনার কাছে এবার একটু জানতে চাইবো যে আপনি কালকের খেলা দেখে ভীষণই হতাশ। শুধু আপনি না, আসলে আর্জেন্টাইন ভক্ত বা যেমনটা বলছিলেন যে ফুটবল প্রেমী যারা, তারা আসলে সবাই কালকের আর্জেন্টিনার খেলা দেখে হতাশ। আর্জেন্টিনার খেলায় আসলে উইকনেসটা কোথায় ছিল ওদের? ওরা আসলে আরো কিভাবে বা কোন কৌশলে আগালে আপনার মনে হয় যে আরো বেটার কিছু দিতে পারতো? সেটাও কিন্তু এমিলি অনেক ভালো ব্যাখ্যা দিয়েছে। দেখেন, খেলা তো দুই দলের হয়, আমার অপোনেন্ট খেলবে, আমাকেও খেলতে হবে। এখন অপোনেন্ট যদি আমার চাইতে টেকনিকে, ট্যাকটিসে, ফরমেশনে, কৌশলে এবং অনফিল্ড পারফরমেন্সে এগিয়ে থাকে, আমি কিন্তু কিছুই করতে পারবো না। আমার কাছে মনে হয়, আমার বারবার এমিলির কথায় ফিরে যেতে হচ্ছে, টিমের যে গঠনশৈলী ছিল 11 তৈরি করা, দেন আর্জেন্টিনা প্রায় ম্যাচে দেখা গেল চেঞ্জেসের উপরে তারা রেজাল্ট পেয়ে গেছে। কিন্তু কালকের ম্যাচে তাদের একটা করণীয় কাজ ছিল ফার্স্ট 11টা খুব সাজানো গোছানো করা। কারণ স্পেনিশরা কেমন খেলে, স্পেন নিশ্চয়ই মিশর বা কেপ ভার্দে না, যে এটা মাথায় রাখা উচিত ছিল যে আমরা কাকে কোন পজিশনে রাখলে আমার ডিফেন্সটাকে ঠিক রাখতে হবে, আমার মিডফিল্ডে যাতে বল হোল্ড করতে পারে, বল স্ন্যাচ করতে পারে, এইরকম কিছু টাপ প্লেয়ারের দরকার ছিল, যেটা আর্জেন্টিনা শুরু থেকেই করতে পারেনি। যে কারণে মিডফিল্ডে একচেটিয়া ডোমিনেট করেছে স্পেনিশরা। এই জায়গাটা আমার কাছে মনে হয় যে দল সাজানোতেই তাদের ছিল বড় ভুল, বা তারা হয়তোবা স্ট্র্যাটেজিগতভাবেই হয়তো তারা ঠিক স্পেনকে আমলে এনে আপনি আপনার কৌশল নির্ধারণ করবেন শুধু আপনার কথা ভেবে না, আপনার অপোনেন্টের কথা ভেবে। আমার কাছে মনে হয় অপোনেন্ট যে স্পেন, তাদের মূল শক্তিটা হচ্ছে বল পজিশনে রাখা এবং একটা সময়ে গোল বের করে আনা। তারা জানে যে গোল বেরিয়ে আসবে, এটাও কিন্তু এমিলি বলেছে যে গোল হচ্ছে একটা সোজা কথা, একটা ধারাবাহিকতার ফসল। আপনি যদি ধারাবাহিকভাবে ভালো খেলতে থাকেন, আপনার বল পজিশন যদি ভালো থাকে, আপনি যদি খুব ভালো পজিটিভ চান্স ক্রিয়েট করতে পারেন, একটা না হোক পরেরটা না হোক তারপরেরটা তো গোল হবেই। এই রকম একটা দলের এগেনস্টে আপনার শুরুর 11 যদি ভালো না হয়, ত্রুটিপূর্ণ থাকে, আপনি ম্যাচে ফিরতে পারবেন না। আমার কাছে মনে হয় প্রথমেই আর্জেন্টাইন 11-এ ত্রুটি ছিল। আর সত্য কথা বলতে কি, যে আর্জেন্টিনাকে পরের দিকে আমি তো জানি, এই প্রোগ্রামে বারবার বলেছি যে আমি বেসিক্যালি ব্রাজিলের সাপোর্টার। পরের দিকে আর্জেন্টিনার কামব্যাকগুলো, তাদের ফাইট ব্যাকগুলো দেখে ভালো লেগেছে। বাট কালকে প্রমাণ হয়েছে
অ্যাজ এ টিম স্পেন অনেক রিচ অ্যান্ড অনেক স্ট্রং। আপনি এই টিমের সঙ্গে কুলিয়ে ওঠার মতো শুধু টেকনিক্যাল আর ট্যাকটিসে ভুল না, শুধু চেঞ্জে ভুল না। আমার কাছে মনে হয়, যেটা আমরা অনেকে স্বীকার করতে হয়তোবা একটু লজ্জা পাচ্ছি, কোয়ালিটিতেও স্প্যানিশরা অনেক এগিয়ে। এই টিমে লিওনেল মেসি ছাড়া আর বাদ বাকি কেউ, হ্যাঁ এখন মার্টিনেজের কথা না বললেই নয়। মার্টিনেজ যদি কালকে ওইভাবে একের পর এক সেভ না করতো, কালকে আর্জেন্টিনার একটা করুণ পরিণতি হতে পারতো, মানে এক পেশে ফাইনাল 4-0, 5-0, 6-0 হয়ে যেতে পারতো। কাজে কাজে আমার কাছে মনে হয় যে দল হিসাবে স্পেন যত ভালো খেলেছে, ততটা ভালো খেলার শক্তি, কৌশল এবং তার প্রয়োগ, সামর্থ্যের প্রয়োগ আর্জেন্টাইনরা দিতে পারেনি। এটাই ছিল আসলে পার্থক্যের মূল জায়গা। এবং আর্জেন্টাইনরা শুধু কৌশলে মার খায়নি, তারা কোয়ালিটিতেও মার খেয়েছে। বাবা ভাই, তাহলে কি বলা যায় যে আর্জেন্টিনারা আন্ডার এস্টিমেট করেছে স্পেনকে, তার জন্যই আসলে এই করুণ পরিণতি? না, ঠিক আন্ডার এস্টিমেট করেনি, তারা তাদের মতো করে চিন্তা করেছে। কিন্তু স্পেনিশরা আমি বলবো মোর ম্যাথডিক্যাল ফুটবল খেলেছে। এবং স্পেনিশদের আপনি যদি দেখেন, একটা টিমের 7 থেকে 8 জন প্লেয়ার হচ্ছে বার্সেলোনার, এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট, এটা একটা অনেক বড় প্লাস পয়েন্ট। আপনার একটা টিমের যদি 7 জন 8 জন বার্সেলোনার মতো একটা ক্লাবের হয়ে খেলেন, তাদের মধ্যে বোঝা পড়া, তারা যে সবাই 11-এ ছিলেন এমন নয়, কিন্তু তাদের মধ্যে বোঝা পড়া, তাদের বন্ডিং, তাদের ভেতরে একটা তেরে ফুড়ে কিছু করার, তারা সারা বছর একসাথে থাকেন, একটা টেন্টে থাকেন, এক মাঠে প্র্যাকটিস করেন। কাজে এগুলোও কিন্তু স্পেনিশদের অনেক প্লাস পয়েন্ট ছিল। কাজে কাজে আমার মনে হয় দল হিসেবে স্পেনিশরা বেটার, তাদের কমিটমেন্ট, ডেডিকেশনও অনেক বেশি ছিল। এবং তারা এসেছিল আসলেই যে আমরা ইউরোপ সেরা, আবারও 16 বছর পর বিশ্ব সেরা হতে পারবো বা হব। আর আর্জেন্টিনার আমার কাছে যেটা মনে হয়, কালকের ম্যাচে আমার বারবার মনে হয়েছে তাদের এই করুণ পরিণতি দেখে, যে আর্জেন্টিনা যতদূর এসেছে এটাই ছিল মেসি ম্যাজিক। কিন্তু কালকে এন্ড অফ দ্য ডে প্রমাণ হয়েছে মেসি কেন, যদি অপোনেন্ট আপনার অনেক ভালো হয়, সেই দলে যদি একটা বাঞ্চ অফ কোয়ালিটি প্লেয়ার্স থাকে, অনেকগুলো কোয়ালিটি প্লেয়ার, এবং তাদের কোচও যদি দক্ষ হন, মেসি শেষ পর্যন্ত কালকে দেখেন মেসিকেও কিন্তু একটা সময় শ্যাটার্ড মনে হয়েছে। এটা কিন্তু তার মানে মেসি কালকে খেলা ভুলে গেছেন তা না, মেসিকেও তারা নানানভাবে বোতল বন্দি করে রেখেছে, স্পেস দেয়নি। মেসি মাঝে মাঝে যে রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে বল নিয়ে ঢুকে যান, কখনো মাঝখানে হয়তো ডিফেন্স চেয়ারা থ্রু দেন, একটা মুভমেন্ট খুব ভালো ছিল মেসির মাধ্যমেই, সেটা 1-0 পিছিয়ে যাবার পরে। বাট সব কিছু মিলে সোজা কথা, স্পেনিশরা আর্জেন্টাইনদেরকে আউটপ্লেড করে দিয়েছে আসলে। একদমই তাই। এমনি ভাইয়া, আপনার কাছে এবার একটু জানতে চাইবো যে লিওনেল মেসি কিন্তু কালকে একেবারেই মেসির সুলভ ছিল না, আসলে কি এটাই আর্জেন্টিনার পতনের মূল কারণ, আপনার কি মনে হয়? না, থ্রু অফ দ্য টুর্নামেন্ট তো আসলে মেসির পারফরমেন্সের উপরেই বেচ করে কিন্তু এই পর্যন্ত আসা। হ্যাঁ, আপনি যদি শুরুর দিকে দেখেন, মেসি অ্যাজ এ যদি গোল স্কোরার বলেন, প্রথম 2 ম্যাচে 5 গোল, হ্যাঁ ভাবা যায় হ্যাট্রিক সহ। তারপরের ম্যাচগুলি তো সে কনসিস্টেন্সি রেখেছে তার পারফরমেন্সে। ইংল্যান্ড ম্যাচ পর্যন্ত আমার কাছে মনে হয় যে মেসি এই দলটা মেইন ম্যান ছিল, এবং তাদের গেম প্ল্যানের সব থেকে বড় অংশই কিন্তু লিওনেল মেসি। ডেফিনেটলি মেসিকে কেন্দ্র করেই কিন্তু আর্জেন্টিনার পুরো প্ল্যানটা করা হয়। তারপর বাকি প্লেয়ার তো ডেফিনেটলি পারফর্ম করে, হ্যাঁ মেসি জাস্ট মোমেন্টসগুলি তৈরি করে দেয়, রাইট? আপনি যদি এই ম্যাচের আগে 7টা ম্যাচ দেখেন, প্রত্যেকটা ম্যাচেই কিন্তু মেসির ম্যাজিকের কারণেই কিন্তু ওই মোমেন্টসগুলি, উইনিং মোমেন্টসগুলি কিন্তু তৈরি হয়েছে, রাইট? তো সেইখান থেকে লাস্ট যে ম্যাচটা খেলেছে এগেইনস্ট স্পেন আসলে স্পেসিফিকভাবে মেসিকে তেমন কোনো মার্ক করে নেই, বাট মেসির যে স্ট্রং জোনগুলি ওইগুলিতে তারা প্রপার ব্লক করেছে, যার কারণে কিন্তু মেসি দেখবেন যে কোনো স্কোরিং এর চ্যানেল তৈরি করতে পারেন। ইভেনচুয়ালি তাদের দলের প্লেয়াররা, মানে আর্জেন্টিনান দলের প্লেয়াররা, তাদের একটা খেলার বড় অংশ থাকে যে তারা যখন আসলে মিডফিল্ডে বলগুলি রোটেশন করবে, ফাইনাল পাসটা আসলে গিয়ে মেসিকে দিবে, দেন মেসি অ্যাটাকিং থার্ডে পুরো জায়গাটাকে নিয়ন্ত্রণ রাখে, হ্যাঁ নিয়ন্ত্রণ রাখে। সে ওখান থেকে হয়তো আইদার সে গোল করে, আইদার সে তার প্লেয়ারদেরকে দিয়ে গোল করে। বাট লাস্ট ম্যাচটা যদি দেখেন, আমার কাছে মনে হয় এই ধরনের কোনো মোমেন্টসই কিন্তু তৈরি করতে পারে না। হ্যাঁ, সো মেসি কিন্তু অনেক সময় ওয়েট করছে, ফ্রি জায়গায় ছিল, স্পেস ক্রিয়েট করে দাঁড়িয়েছিল, বাট আলটিমেটলি বলটা ডেলিভারির জায়গা থেকে আমার মনে হয় যে আর্জেন্টিনা তাকে প্রপার সাপোর্টটা দিতে পারেনি। আলটিমেটলি তো মেসি তার খেলার অনেক পরিবর্তন আনছে। হ্যাঁ, এখন সে হয়তো অত
পিছনে নেমে হয়তো বল নেয় না, বাট সামনের জায়গাটাতে কিন্তু দেখবেন সে ভালো একটা পজিশনে কিন্তু দাঁড়িয়ে থাকে বা মুভমেন্ট করে একটা স্পেস ক্রিয়েট করে। বাট আর্জেন্টিনার বাকি প্লেয়াররা কিন্তু আসলে ওই জায়গাতে মেসিকে কিন্তু প্রপার বলগুলি ডেলিভার করতে পারেনি, যার কারণে কিন্তু দেখবেন যে পুরো ম্যাচে যদি সিনারি দেখেন, মানে এটা ভাবাই যায় না, যেটা বাবু ভাই বলছেন যে পুরো ম্যাচে এমনভাবে আসলে স্পেন আর্জেন্টিনাকে আউটপ্লেট করেছে যে শটস অন টার্গেট একটা বলও ছিল না। এটা ভাবা যায় ওয়ার্ল্ড কাপের মতো একটা ফাইনাল ম্যাচে চিন্তাই করা যায় না। আমি যতগুলো ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখেছি আমি কখনো এরকম দেখিনি। সো অল ক্রেডিট গোজ টু স্পেনিশ প্লেয়ার, ইভেনচুয়ালি তাদের কোচ, বিকজ তারা আসলে ওই ধরনের সিচুয়েশন তৈরি করতেই দেয়নি। বাট এখানে যেটা হয়েছে যে এই ধরনের ম্যাচ রিপিট হলে হয়তো এই ধরনের ম্যাচ আর হবে না, ডিফারেন্স কিছু হয়তো হবে। বাট আর্জেন্টিনার সব থেকে বাজে দিন গেছে আমার মনে হয় যে এই ম্যাচটা, বিকজ তারা আসলে কোনো গেম প্ল্যানের কোনো জায়গায় এক্সিকিউশন করতে পারেনি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট এক্সেপ্ট আপনার এমিলিয়ানো মার্টিনেজ ছাড়া বাকি সব জায়গাতেই কিন্তু তারা ফেল করেছে। আর যেটা হলো যে ওই রেড কার্ডটা তাদের একটা বড় সেটব্যাক হয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ 11 জন থাকলে হয়তো 11/11 আপনি হয়তো ম্যাচটাকে পেনাল্টি শুট আউটে নিয়ে যেতে পারতেন, বাট যখন 10 জন হয়ে গেছে তখন কিন্তু স্পেনিশরা আরো চড়াও হয়েছে। তারা তখন ধরেছে যে এই ম্যাচটা কোনোভাবেই পেনাল্টি শুট আউটে নিয়ে যাওয়া যাবে না, 120 মিনিটে গেলো তার ভিতরে খেলাটাকে শেষ করতে হবে, বিকজ তারাও জানে পেনাল্টি শুট আউটে গেলে কিন্তু আর্জেন্টিনাদের সাথে পারবে না। সো সেই জায়গা থেকে তারা ওই গেম প্ল্যানই ছিল। আর মেইন একটা বাবুভাই যেটা বলছে যে আপনি যদি দেখেন মিডফিল্ড আর স্পেনিশদের সব থেকে বড় স্ট্রংয়ের জায়গা হলো তাদের বল ডিস্ট্রিবিউশন, হ্যাঁ কোয়ালিটি অফ পাস, বল কন্ট্রোল, ইভেনচুয়ালি টাইট সিচুয়েশন থেকে আসলে তারা যেভাবে বল খেলছে একে অপোনেন্টের সাথে, মানে একে অপরের সাথে, ইটস মানে লুকিং বিউটিফুল। ইভেনচুয়ালি আপনি যদি দেখেন যে তারা একজনে বল কন্ট্রোল করলে আরো 3টা পাসিং অপশন অলমোস্ট তৈরি হয়ে যেত। সো তাদের প্রেসার মোমেন্টে কিন্তু আসলে তাদের কখনোই স্ট্রাগল করতে হয়নি, তাদের সবসময় পাসিং চ্যানেলগুলি কিন্তু ওপেন ছিল, যার কারণে আর্জেন্টিনা কিন্তু ওই জায়গাগুলি কোনোভাবেই ব্লক করতে পারেনি এবং আর্জেন্টিনা ওই জায়গাগুলিতে হেরে গিয়েছে। ইভেনচুয়ালি যদি দেখেন টেকনিক্যাল যদি আরেকটা ইস্যু দেখেন সেটা হলো যে সাবস্টিটিউট। হ্যাঁ স্কোলানি কি করেছে যে সাবগুলি করেছে খুব কুইক করে ফেলেছে। আপনি দেখেন দুইজন প্রপার সেন্টার ব্যাক, মানে মেন যে দুইজন সেন্টার ব্যাক লিয়াসান্ড্রো মার্টিনেজ এবং রোমেরো, তারা একটা ইনজুরি কনসার্ন নিয়ে উঠে গিয়েছে, বাট সেখানে নেমেছে হলো আপনার ওতামেন্দি এবং মেডিনাকে দিয়ে সেন্টার ব্যাক পজিশনটাকে আসলে অপারেট করার চেষ্টা করছে। এই লেভেলে আসলে এই প্লেয়ারদেরকে দিয়ে আপনি কখনই এগেনস্ট স্পেনের সাথে কখনোই আপনি জিততে পারবেন এবং ম্যাচ কমপ্লিট করতে পারবেন না, যেটা একদমই করতে পারেন। এবং পরে সেনেসিকেও নামানো হয়েছে। আলটিমেটলি তো একটা সময় ফরমেশন ছিল 5-3-1, রাইট, 5 জন ব্যাক ছিল, 3 জন মিডফিল্ড ছিল, মেসি সামনের দিকে ছিল। সো পুরোটাই লো ব্লকে চলে গিয়েছেন। সো যেটা বাবু ভাই আবার বলি, বাবু যেটা বলছে যে গোল কিন্তু অনেক হতে পারতো। হ্যাঁ তো সেখান থেকে আমি বলবো যে এমিলিয়ানো মার্টিনেজ যেভাবে আসলে দলটাকে একটা মোমেন্টস দিয়েছিল, 106 মিনিট পর্যন্ত দলটাকে নিয়ে গিয়েছিল, আলটিমেটলি ম্যাচটাকে 120 মিনিট পর্যন্ত নিয়ে গেলে হয়তো পেনাল্টি শুট আউটে লাকে হয়তো ফেভার করে জিততে পারতো। বাট আলটিমেটলি যেটা হয়, আপনি যখন কষ্ট করবেন, চেষ্টা করবেন, আপনার যখন পুরো একটা ডেডিকেশন থাকবে, তখন আসলে লাক আপনার সাথে থাকবে না তেমন একটা, যেটা আসলে স্পেনিশরা করেছে। এবং আমার মনে হয় যে তারা ডিজার্ভিং, এই ম্যাচটা তারা ডিজার্ভিং উইন ছিল এবং সেটা তারা করে দেখিয়েছে। যেমনটি বলছিলেন মার্টিনেজের কথা, ওনার চেষ্টাটা কিন্তু কালকে আসলে সবার চোখে পড়েছে এবং ওনার এই সেভগুলো না থাকলে কিন্তু আসলেও আর্জেন্টিনা আরো অনেক গোল খেতে পারত, মার্জিন বেশি হতো। রাইট, আর একদমই তাই। ওনার চেষ্টাটাকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, এমিলিয়ানো মার্টিন শুরুর দিকে যদি খেলা দেখেন আমার কাছে মনে হয় যে কিছুটা শেকি ছিল, বাট ম্যাচের ডিউরেশন যত বেড়েছে হি উইল বি কনফিডেন্ট। সে একটা সময় মনে হয়েছিল যে সেই ম্যাচটাকে পেনাল্টি শুট আউটে নিয়ে যাবে, এরকমের সেভ কিন্তু দিচ্ছিল। সো ওই কনফিডেন্টটা কিন্তু আসলে 106 মিনিট পর্যন্ত সে ম্যাচটাকে কন্ট্রোল, আদার্স কিন্তু ম্যাচ কিন্তু অনেক আগেই শেষ হয়ে যায়, 90 মিনিটসের ভিতরে কিন্তু ম্যাচ ডিসাইডেড হয়ে যায়। ইভেনচুয়ালি আপনি যদি দেখেন আর্জেন্টিনা যখন এক গোল কনসিড করে শেষের দিকেও গিয়ে যদি দেখেন, যখন 10 জন হওয়ার পরে কিন্তু লাস্ট 10 মিনিটস আর্জেন্টিনা একটা প্রেশার ক্রিয়েট করেছিল, রাইট। বাট ওই যে আমি বললাম যে সাবস্টিটিউটগুলি আসলে স্কোলানি এত কুইক করেছে, যেখানে আসলে গোল স্কোরিং এর চ্যানেল কিছু অপরচুনিটি তৈরি হয়েছিল, বাট আলটিমেটলি কিন্তু ওই বক্সের ভিতরে কোনো গোল স্কোরার ছিল না, বিকজ এনজো ফার্নান্দেস রেড কার্ড হয়ে আউটপ্লেড হয়ে গিয়েছে। লাউতারো মার্টিনেজকে সে নামানোর সুযোগই পায়নি, যে লাস্ট 2টা ব্যাক টু ব্যাক ম্যাচে গোল করেছে। হ্যাঁ ইভেনচুয়ালি আপনার ইংল্যান্ডের সাথে উইনিং গোল করেছে, সেই ম্যাচে নামেই নেই। উলিয়ান আলভারেজকেও সে উঠিয়ে নিয়ে গেছে। সো গোল কনসিড করার পরে আপনি যখন গোল দিবেন, তো আপনার ফ্রন্ট লাইনে তো স্কোরার থাকতে হবে। সো সেই ধরনের কোনো স্কোরার কিন্তু ওই মোমেন্টে ছিল না। মেসি একা চেষ্টা করেছে, বাট বাদ বাকি প্লেয়াররা কিন্তু আসলে আমার কাছে মনে অন দ্য পজিশন তারা যেতে পারেনি। সিমিওনি একটা চান্স পেয়েছিল যেটা সে উপর থেকে মেরেছে, ওইখানে হয়তো এনজো ফার্নান্দেস বা লাউতারো মার্টিনেজ থাকলে অন দ্য স্পট তারা হয়তো গোল করে ফেলতে পারতো। সো এই জিনিসগুলি কিন্তু আর্জেন্টিনাকে পিছিয়ে রেখেছে। সো টোটালি আমার মনে হয় যে গেম প্ল্যানটা আর্জেন্টিনারা এক্সিকিউশন করতে পারেন অন দ্য মিডফিল্ড, স্পেশালি মিডফিল্ডে আপনি যখন বল লস করবেন, অফ দ্য বল আপনি কি করবেন,
অফ দ্য বলের যে রানগুলি সেগুলি এফেক্টিভ হচ্ছে কিনা, অফ দ্য বলে বাকি প্লেয়ারদেরকে আপনি মার্ক করতে পারছেন কিনা, সেটা আর্জেন্টিনা করতে পারে না, যেটা স্পেনিশরা খুব ভালোভাবে করেছে। তারা দেখবেন যে অন দ্য বল তাদের ডিস্ট্রিবিউশন ছিল ফ্যান্টাস্টিক, অ্যাটাকিং এবং ডিফেন্ডিং ট্রানজিশনে। এট দ্য সেম টাইম তারা যখন অফ দ্য বল হয়েছে তখন দেখবেন যে তারা কুইক আসলে বলটা আবার রিগেইন করে ফেলেছে ওই তাদের মুভমেন্টগুলি দিয়ে। সো স্পেনিশ এই দলটা আসলে আমি বলবো আউটস্ট্যান্ডিং, তাদের স্ট্রেংথের অনেক বড় জায়গা রয়েছে, তাদের দলে অনেক ম্যাচ উইনিং প্লেয়ার রয়েছে, তাদের রিজার্ভ বেঞ্চ অনেক স্ট্রং, তাদের কোচ আউটস্ট্যান্ডিং। আমি বলবো যে এই দলটা আমার কাছে মনে হয় ইন ফিউচার আরো ভালো করবে। আর্জেন্টিনার মিডফিল্ড কেন আসলে ম্যাচটা নিয়ন্ত্রণ করতে পারেনি? আর্জেন্টিনা যেটা শুরুতেই বললাম যে পারাদেস না থাকার কারণেই মিডফিল্ডে তারা আসলে কন্ট্রোল করতে পারছিল না। ইভেনচুয়ালি আপনি যদি দেখেন সেকেন্ড হাফের শুরু দিকে যখন পারাদেস নেমেছিল, সে নেমে কিন্তু প্রচুর বল ডিস্ট্রিবিউশন করা শুরু করেছিল, বাট আনফরচুনেট ওই কিছু পরেই কিন্তু এনজো ফার্নান্দেসের রেড কার্ডটা হয়ে যায়, তারপরে আসলে পুরোটাই তারা আউটপ্লেড হয়ে যায়। হ্যাঁ, পারাদেসের না থাকাটা আমার কাছে মনে হয় যে মিডফিল্ডে কিছুটা হলো কিছুটা না অনেকটাই ভুগিয়েছে, বিকজ প্যারাডেস যেটা করতে পারে যে বাকি ম্যাকেলিস্টা বেনজো ফার্নান্দেসের সাথে তার একটা বিশাল কানেকশন ছিল ইংল্যান্ডের ম্যাচে যদি দেখেন, ইভেনচুয়ালি হুলিয়ান আলভারেস নিচে নেমে কিন্তু তাদের সাথে একটা কানেকশন করতো। সো ওই জায়গায় আমার কাছে মনে হয় যে প্যারাডেসের স্টার্ট না করানোটা স্কোলেনের একটা বড় ভুল ডিসিশন ছিল। অ্যাট দ্য সেম টাইম সিমিওনিকে রাখা উচিত ছিল, বিকজ সিমিওনি একটু ডাইটি ফুটবল খেলে অপোনেন্টকে হয়তো একটু ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখায়, যেটা আসলে অপোনেন্টের জন্য একটা থ্রেট হয়ে দাঁড়ায়, যেটা ইংল্যান্ডের সাথে করে কিন্তু আর্জেন্টিনা ম্যাচটা জিতেছিল। সো ওই সব জায়গাগুলি আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারেনি। এই টেকটিক্যাল কিছু ভুলের কারণেই আমার মনে হয় যে আর্জেন্টিনা যে মিডফিল্ডের কথা বলছে, এই মিডফিল্ডটাকে তারা কোনোভাবেই কন্ট্রোল করতে পারেনি। একদমই তাই। দর্শক, বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সঙ্গে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। বাবু ভাই, এবার একটু আপনার কাছে আসতে চাই, স্পেনের এই জয় কি ইউরোপের আধিপত্যটাকে আরো দৃঢ় করলো? আপনার কি মনে হয়? না, অবশ্যই অবশ্যই। আপনি দেখেন একটা সময় আমরা যখন আমি বলবো যে কিডস ছিলাম, ইভেন আমাদের টিনেজে 74-এ, তখন আমি তো বেশ ছোট, জার্মান চ্যাম্পিয়ন হলো। 78-এ আমরা মোটামুটি 78 থেকে ফুটবল একটু দেখে বুঝে দেখি, তখন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল, মারিও কাম্পাস, কালকে তিনি ট্রফি হাতে ছিলেন, দানিয়েল পাসারেলা ক্যাপ্টেন ছিলেন। 82-তে ব্রাজিল সুপার টিম, জিকো, সক্রেটিস, ফ্যালকাও, তখন ওয়ার্ল্ডেরই 3 জন সবচেয়ে দামি এবং নামি মিডফিল্ডার কাম অ্যাটাকিং স্ট্রাইকার অ্যান্ড প্লেমেকার। 86-এও দুর্দান্ত টিম ব্রাজিল, কিন্তু ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছে। তার আগের বার হেরে বিদায় নিয়েছিল ইটালির কাছে। দ্যাট ইজ ল্যাটিনের ডোমিনেশনটা ইউরোপ কেড়ে নিয়েছিল, কিন্তু আসলে 80s-এই। কিন্তু আর্জেন্টিনা কিন্তু দীর্ঘদিন, মাঝখানে ব্রাজিল অবশ্যই পরপর 3 বার ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছে, 98-এ, 2002-তে অ্যান্ড 94-এ। কিন্তু তারপর থেকে কিন্তু শুধুমাত্র আর্জেন্টিনায় আমি বলবো যে ল্যাটিনের পতাকাটা উড়িয়ে রেখেছিল, বাট কালকের পর থেকে সেটাও আমার মনে হয় আর উড্ডীয়মান থাকবে কিনা, আই এম ইন ডাউট। আমার কাছে মনে হয় মেসিবিহীন আর্জেন্টিনা, আমার মনে হয় এই জায়গাটা এমিলি আরো ভালো বলতে পারতেন আমার চাইতেও। মেসিবিহীন আর্জেন্টিনা শেষ পর্যন্ত ওই নেইমারবিহীন ব্রাজিলের মতো হয়ে যায় কিনা, আই এম ইন ডাউট। কাজে আমার কাছে মনে হয় কালকের ম্যাচে শুধু এক পেশে ফল বা এক পেশে পারফরমেন্স না, আগামী দিনে ইউরোপের ডোমিনেশন যে আরো বেশি থাকবে। স্পেনিশদের, এমিলির বটম লাইনটা কিন্তু একদম দারুণ, যে স্পেনের এই দল অনেক দূর যাবে এবং এটা আরো পরিণত, আরো শক্তিশালী দল হবে। এই দলের মধ্যে সত্য কথা বলি, ব্রাজিল সাপোর্টার হিসেবে না, আমি 82-86-এর ব্রাজিলের ছোঁয়া খুঁজে পেয়েছি। হয়তোবা বলবেন 82-86-এ তো ব্রাজিল ফাইনালি খেলতে পারেনি, কিন্তু ওই সময়ে ব্রাজিলের যে ফুটবল ছিল, জিকো সক্রেটিসের খেলা, ওটা কল্পনার অতীত। মানে ওই ব্রাজিল আর কেউই দেখতে পাইনি। আমরা তো 70-এর পেলে, গারিচার ব্রাজিল দেখিনি। এই স্পেনিশের এই লাইন আপটার মধ্যে সেটা আছে। ফ্রান্স দেখেন, এমবাপ্পে প্রমাণ করে দিলেন যে না, আমি কিন্তু এখন ইংল্যান্ডেরও কিন্তু এখন একটা বেশ, আমি বলবো যে একটা ভালো শেপে চলে এসছে। কাজে ইউরোপের ডোমিনেশন দিয়েই এবারের বিশ্বকাপ শেষ হলো, এবং আমার ধারণা আগামী দিনগুলোতে হয়তোবা ইউরোপের ডোমিনেশন থাকবে আরো অন্তত 2টি ওয়ার্ল্ড কাপ, এটা আমার ধারণা। একদমই তাই। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, এবং শেষ করার আগে বরাবরের মতো বাবু ভাই, ক্রিকেট নিয়ে আপনার কাছে একটি প্রশ্ন থাকবে। টি-20 সিরিজে কিন্তু বাংলাদেশ জিতেছে, জয়টা আসলে কতটা স্বস্তির?
স্বস্তির আমি বলবো না, কালকে আপনাকে আমি বলেছিলাম এই কথাটা যে এই জয়টা হতে পারে বাংলাদেশের মুখ রক্ষার। কারণ আপনি জিম্বাবুয়ে যে ওয়ার্ল্ড ক্রিকেটে এখন কোথাও নেই, কিন্তু জিম্বাবুয়ের কোনো অবস্থান নেই, তার সঙ্গে টেস্টে হেরেছেন, ওয়ানডেতে হেরেছেন। যদি টি20ও হারতেন তাহলে আপনি কি বলতেন? কিছুই বলতে পারতেন না। এখনো বলার কিন্তু অনেকটাই নেই। কাজে আমি বলবো যে এই জয় হচ্ছে খানিক মুখ রক্ষার, এটা স্বস্তির না, এটা মুখ রক্ষার জয়। অ্যাটলিস্ট বাংলাদেশ টিম জিম্বাবুয়ের মাটি থেকে 3 ফরম্যাটে আউটপ্লেড না হয়ে ফিরছে, এই অ্যাঙ্গেলে যদি চিন্তা করেন তাহলে স্বস্তির। কিন্তু যদি পারফরমেন্স ওয়াইজ অ্যান্ড অ্যাচিভমেন্টের কথা চিন্তা করেন তাহলে মোটেই স্বস্তির না, বরঞ্চ এটা একটা কি বলবো, একটা চরম বিপর্যয়ের হাত থেকে বেঁচে যাওয়ার একটা অবস্থা, যেটা আমি ওভারঅল বলবো বাংলাদেশের ক্রিকেটের জন্য এই সিরিজটা মোটেই সুখকর ছিল না। কালকেও বলেছি, আজকেও বলছি, ওয়ার্ল্ড কাপ ফুটবলকে ধন্যবাদ জানানো উচিত বাংলাদেশ ন্যাশনাল টিমের, ইভেন সামস্ট্যান্স ক্রিকেট বোর্ডেরও, যে এটা নিয়ে তেমন আলোচনা কথাবার্তা হয়নি। তা যদি ওয়ার্ল্ড কাপ ফুটবল না থাকতো তাহলে এটাই আমাদের আলোচনার বিষয় থাকতো। সামগ্রিকভাবে বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়ের মাটিতে খুবই বাজে ক্রিকেট খেলেছে। এই ক্রিকেট খেলে আগামীতে ওয়ার্ল্ড কাপ আছে, টি20 ওয়ার্ল্ড কাপ, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, আপনি কিছুই করতে পারবেন না। এটা আমাদের জন্য কিন্তু একটা ওয়েক আপ কল। এই ওয়েক আপ কলটা যদি বোর্ড অ্যান্ড ন্যাশনাল টিমের টিম ম্যানেজমেন্টে যারা আছেন তারা ঠিক মতো সোজা কথা জেগে না উঠেন, আগামী দিনে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা রীতিমতো একটা খারাপ সময় অপেক্ষা করছে। আমি সবার সতর্ক, সাবধানী এবং কার্যকর ভূমিকা আশা করছি। একদমই তাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাইয়া আজকে আমাদের সঙ্গে এই স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। আপনাকে ধন্যবাদ, জাগো স্পোর্টসকে, জাগো নিউজকে ধন্যবাদ। ধন্যবাদ বাবু। ধন্যবাদ অনুভা, এবং আমাদের দর্শকদেরকে বরাবরের মতো শুভেচ্ছা, শুভকামনা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। বিশ্বকাপের এই পুরোটা সময় জাগো স্পোর্টসের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সঙ্গে আমি অনুভা বিশ্বাস ছিলাম এতদিন। আবার দেখা হবে অন্য কোনো আয়োজনে আপনাদের সঙ্গে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই জাগো নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা।